রায় যাই দিক তা কার্যকর হবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণহত্যার দায় স্বীকার করে ফেসবুক লাইভে কেঁদে কেঁদে নিজের ফাঁসি নিয়ে যা বললেন শেখ হাসিনা। বাপ ছাড়ে না, বাপকে ফাঁসির মঞ্চ প্রস্তুত, ভারতও বাঁচাতে পারল না শেখ হাসিনাকে। তবে কি স্বৈরাচারী শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ এখন পুরোপুরি প্রস্তুত? গুঞ্জন উঠেছে আগামী 17ই নভেম্বর নাকি সাবেক স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির দণ্ডাদেশ ঘোষণা করা হবে। আর এই খবরকে কেন্দ্র করেই তোলপাড় এখন গোটা দেশ। এখন পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে এই রায় ঠেকানোর আর কোনো পথ খোলা রইল না। সবচেয়ে বড় খবর হলো শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন এখন চূড়ান্ত দিশেহারা। এমন এক মারাত্মক আইনি ফাঁদে তিনি পড়েছেন যেখান থেকে তার মক্কেলকে বাঁচানোর কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছেন না। কারণ এই মামলার প্রধান সাক্ষী হচ্ছেন শেখ হাসিনার নিজের লোক, অর্থাৎ পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি রাজসাক্ষী হয়ে নিজের সাবেক বসের বিরুদ্ধেই সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। ঘরের লোকই যদি শত্রু হয় তবে সেই মামলা থেকে বাঁচার আর কোনো পথই খোলা থাকে না। আইনজীবী আমির হোসেন এখন কি করবেন? তার মক্কেলেরা তো পলাতক, তাহলে কিভাবে লড়বেন তিনি এই কঠিন লড়াই? 17 নভেম্বর কি তবে শেখ হাসিনার জন্য চূড়ান্ত পরিণতির দিন হতে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেনের এই আইনি লড়াইটি শুরু থেকেই ছিল এক কঠিন যুদ্ধ। তার প্রধান দুই আসামি অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারি দীর্ঘদিনের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনেই পলাতক। আইন অনুযায়ী তাদের পক্ষে লড়াইয়ের জন্য রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিলেও সেই আইনজীবীদের সাথে তার মক্কেলদের কোনো যোগাযোগ নেই, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মতো এত ভয়াবহ অভিযোগ। সেই অভিযোগের বিষয়ে তাদের নিজের বক্তব্য কি তা জানার কোনো সুযোগই আইনজীবী আমির হোসেনের নেই। তিনি তাদের কাছ থেকে কোনো তথ্য কিংবা নির্দেশনা পাচ্ছেন না। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অর্থাৎ চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই মামলায় রীতিমতো প্রমাণের পাহাড় গড়ে ফেলেছে। 54 জন গুরুত্বপূর্ণ সাক্ষী, অসংখ্য অডিও এবং ভিডিও ক্লিপ, গণমাধ্যমে প্রতিবেদন তারা ট্রাইব্যুনালে জমা দিয়েছে ইতিমধ্যে। অন্যদিকে এই অপ্রতিসম লড়াইয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর হাত পা কার্যত বাধা। মূলত এই মামলার সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটি রাষ্ট্রপক্ষের হাতে চলে আসে চলতি বছরের 10ই জুলাই। সেদিন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক সিদ্ধান্ত দেন। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। এইটিই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় প্রথম বিচার শুরুর ঘটনা। কিন্তু সেদিনের সবটুকু মনোযোগ কেড়ে নেন কাঠখড়ায় দাঁড়িয়ে থাকা একমাত্র আসামি, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আদালত যখন তার বিরুদ্ধে গঠিত অভিযোগ পড়ে শোনান তখন সবাই অবাক হয়ে যান। অন্যদিকে সাদা কালো চেক শার্ট পরা মিস্টার মামুন নিজের আসন থেকে উঠে দাঁড়ান, মাইক্রোফোনের সামনে গিয়ে ইংরেজিতে কথা বলতে শুরু করেন। তিনি তার বিরুদ্ধে আনার সকল অভিযোগ অকপটে স্বীকার করে নেন। শুধু তাই নয়, তিনি এই মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ার জন্য আদালতে আবেদন করেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো আসামি এভাবে অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার ঘটনা এটাই প্রথম। তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই ঘটনাকে রাষ্ট্রপক্ষের জন্য এক বিরাট বিজয় হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, মিস্টার মামুন দোষ স্বীকার করে রাষ্ট্রকে জুলাই আগস্টের সকল অপরাধ উদ্ঘাটনে সহায়তা করার অঙ্গীকার করেছেন। এই এক ঘটনা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের প্রতিরক্ষার শেষ দেয়ালটুকুও যেন ভেঙে পড়ে। কারণ অভিযোগের মূল তীর ছিল শেখ হাসিনার নির্দেশে আসাদুজ্জামান খান এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই হত্যাকাণ্ড ও নির্যাতন বাস্তবায়ন করেছেন। এখন সেই বাস্তবায়নকারীরাই যদি হুকুমদাদির বিরুদ্ধে সাক্ষ্য দেন তাহলে এই মামলা থেকে খালাস পাওয়া কি আদৌ সম্ভব? শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার পটভূমি তৈরি হয়েছিল গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 71-এর মানবতা বিরোধী অপরাধী বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়।
পুনর্গঠিত ট্রাইব্যুনাল তাদের প্রথম বিচার কার্যক্রম শুরু করে গত বছরের 17 অক্টোবর। আর প্রথম দিনেই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের হয় এবং ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তখন তিনি ছিলেন এই মামলার একমাত্র আসামি। কিন্তু তদন্ত যতই এগুতে থাকে ততই যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতে শুরু করে। চলতি বছরের মার্চে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এক আবেদনের ভিত্তিতে এই মামলার আসামি হিসেবে আরও দুজনের নাম যুক্ত করা হয়। তারা হলেন শেখ হাসিনা সরকারের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। গণহত্যার দায় স্বীকার করে ফেসবুক লাইভে কেঁদে কেঁদে নিজের ফাঁসি নিয়ে যা বললেন শেখ হাসিনা। ভারত থেকে অপ্রত্যাশিত এক ফেসবুক লাইভে এতদিন পলাতক হিসেবে পরিচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হঠাৎ উপস্থিত হতেই পুরো সামাজিক মাধ্যম থমকে যায়। ভিডিওটি শুরু থেকেই দেখা যায় তিনি গভীরভাবে নার্ভাস, চোখের নিচে ক্লান্তির ছাপ, তার কণ্ঠে অদ্ভুত ভাঙন। প্রথম কয়েক সেকেন্ড নীরব থাকলেও পরে কাঁপা কাঁপা স্বরে কথা বলতে শুরু করেন তিনি বলেন দেশজুড়ে চলমান অস্থিরতা, অভিযোগ আর মামলার ভার তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। একসময় চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে আর তিনি নিজের কথাই থামাতে পারছিলেন না। তিনি দাবি করেন তার সময়কার সহিংসতা, রাজনৈতিক সংকট এবং নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ, এসব ঘটনায় যে নিরপরাধ মানুষের প্রাণ গেছে তার দায় তিনি এড়াতে চান না। যদিও তার বক্তব্যে স্পষ্ট ছিল তিনি অভিযোগ স্বীকার করেছেন কিনা তা সরাসরি বলছেন না, তবে তিনি ইঙ্গিত করেছিলেন যে দেশের পরিস্থিতি তার সিদ্ধান্তে ও নীতির কারণে আরও জটিল হয়ে উঠেছিল। লাইভে তিনি বলেন তিনি সবসময় চেয়েছিলেন উন্নয়ন, স্থিতি এবং আধুনিক বাংলাদেশ, কিন্তু সে সময় ঘটনাগুলো যেভাবে ঘুরে গেছে তার প্রত্যাশা ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিডিওতে তিনি বারবার বলেন তিনি দীর্ঘ সময় ধরে ভিতরে ভিতরে চাপের মধ্যে ছিলেন এবং নিজের রাজনৈতিক জীবনের সমালোচনা, ব্যর্থতা এবং ভুল সিদ্ধান্তের চিন্তা তাকে মানসিকভাবে আচ্ছন্ন করে রেখেছে। তিনি বলেন দেশের জনগণ যদি মনে করে তার কারণেই যে কোনো ক্ষতি হচ্ছে এবং যদি ন্যায় বিচারের স্বার্থে তার বিরুদ্ধে শাস্তির প্রয়োজন হয় তবে তিনি সেই পরিণতি মেনে নিতে প্রস্তুত। এ সময় তিনি অনবরত কাঁদছিলেন এবং বাইরে থাকা দর্শকদের উদ্দেশ্যে বলেন তিনি কারো প্রতি ব্যক্তিগত শত্রুতা পোষণ করেননি এবং সব সিদ্ধান্তই দেশের স্বার্থ ভেবে নিয়েছিলেন। যদিও কিছু সিদ্ধান্ত পরবর্তীতে ভিন্নভাবে ব্যাখ্যা হয়েছে। লাইভের মাঝামাঝি এক পর্যায়ে তিনি অভূতপূর্বভাবে বলেন বিচার যদি এমন স্থানে পৌঁছায় যেখানে কঠোরতম সাজা যেমন মৃত্যুদণ্ড প্রয়োগ করতে হয় তাহলে তিনি সেই বিচারও মেনে নিতে প্রস্তুত। তিনি বলেন দেশ যদি শান্তি চায়, যদি মনে করে আমার শাস্তির মাঝেই সেই শান্তির পথ লুকিয়ে আছে তবে আমি সেই পথে হাঁটতে রাজি। তার এই বক্তব্যটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিরোনাম হয়ে যায়। অনেকে এটিকে এক ধরনের আবেগপ্রবণ ভেঙে পড়া হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন এটি তার অবস্থান পুনর্গঠনের একটি কৌশল। লাইভটি শেষ হওয়ার সময় তিনি জনগণের কাছে ক্ষমা চান, তবে সেই ক্ষমা চাও ছিল অত্যন্ত অস্পষ্ট। তিনি বলেন রাজনীতির কঠিন বাস্তবতা তাকে মানবিক ভুল করতে বাধ্য করেছে, আর এখন সেই ভুলের দায় মেনে নেওয়ার মধ্যেই হয়তো তার নিজের শান্তি নিহিত আছে। ভিডিওটি শেষ মুহূর্তে তিনি বলেন তিনি আর পালাতে চান না, তিনি আর নিজের নাম নিয়ে বিতর্ক বাড়াতে চান না, বরং সত্যিকার অর্থে যেটা ন্যায়সঙ্গত সেটাই হোক, যে রায়ই আসুক। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা যায়। সমর্থকরা বলছেন তিনি চাপে ছিলেন এবং আবেগের বশে এমন কথা বলছেন। বিরোধীরা বলছে এটি এক ধরনের অপরাধবোধ থেকেও আসতে পারে, আবার কেউ কেউ বলছেন এটি কেবল জনমত প্রভাবিত করার চেষ্টা। আন্তর্জাতিক মহলেও ভিডিওটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন এটি বিচার প্রক্রিয়ার উপর নাটকীয় প্রভাব ফেলতে পারে। এই ভিডিওর সত্যতা, উদ্দেশ্য বা অভিপ্রায় নিয়ে এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, তবে একটি বিষয় পরিষ্কার, এটি দেশের রাজনীতি, বিচার এবং জনমতের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। এখন আদালতের পরবর্তী পদক্ষেপ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন পথে এগোয় সবকিছুই গভীর নজরে থাকবে। বাজিমাত করলেন ড. মোহাম্মদ ইউনূস। গণভোট, জুলাই সনদসহ রাজনৈতিক অচল অবস্থা নিরসনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের পর রাজনৈতিক দলগুলো মিছিল নিয়ে রাস্তায় নামেনি। জাতি যেন এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাঁচল। রাজনৈতিক সমঝোতার ইনোভেটিভ আইডিয়া নিয়ে জাতির সামনে হাজির হয়ে তিনি সত্যিই চমকে দিয়েছেন সবাইকে। গণহত্যাকারী শেখ হাসিনা তার অগ্নিসন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ফাঁসির রসদ থেকে বাজার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক